বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য। ঈদ মোবারক প্রিয় দর্শক। ঈদের এই বিশেষ তৃতীয় মাত্রায় দুজন রাজনীতিক এবং তাদের সহধর্মিনীরা আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, এবং রাজনীতিকদের কেন আমরা এই অনুষ্ঠানে হাজির করি, বিশেষ তৃতীয় মাত্রায় তাদের পরিবারের সদস্যদের সহ, এই আলোচনা আমি ইতোপূর্বে বহুবার করেছি, আজকে পুনরাবৃত্তি করতে চাই না। চলুন পরিচিত হয়ে কারা আছেন আমার সঙ্গে। আমার টেবিলের একেবারে বা প্রান্তে রয়েছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খোয়াম। তার ডান পাশে এবং আমার বাঁ পাশে, আমাদের দুজনের মাঝখানে আছেন মিস্টার খোয়ামের সহধর্মিনী মাইনুন নাহার টফি। আমার টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ, এবং তার এবং আমার মাঝখানে রয়েছেন মিস্টার ববি হাজ্জাজের সহধর্মিনী ব্যারিস্টার রাসনা ইমাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং এর আগেও নিজ পরিচয়ে তাকে আপনারা এই অনুষ্ঠানে একাধিকবার দেখেছেন। আপনাদের চারজনকে ঈদ মোবারক এবং শুভেচ্ছা। আপনারা কিভাবে দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাবেন, ছোট্ট ছোট্ট করে যদি মিস্টার খোয়াম শুরু করেন। ঈদ মুবারক তো ঈদ মুবারকই। হ্যাঁ, ঈদ মুবারক। আপনি যদি কোনো অলংকার যুক্ত করতে চান, যুক্ত করতে পারেন ভাষা। ঈদ মুবারকের অলংকার আসলে ঈদ মুবারক। থ্যাংক ইউ। জি, খোয়াম ভাই খুব সুন্দর করেই বলেছেন। আসলে ঈদ মুবারক আর অ্যাডিশনাল আর কিছু হয়নি, এটাই সবচেয়ে বড় আনন্দের পরিচয়। ঈদ মুবারক, সকলকে ঈদ মুবারক। আপনি? হ্যাঁ, আমিও আমার আত্মীয় স্বজন, পরিবার এবং সমস্ত বিশ্বের যত ধর্মপ্রাণ মুসলিম যারা আছেন সবাইকেই আমি ঈদ মোবারক জানাচ্ছি। জি, আমি আশা করি আমার যেরকম ঈদটা কেটেছে সবারই ওরকম আনন্দময়ভাবে ঈদ কেটেছে পরিবারের সদস্যদের সাথে ইন পার্টিকুলার। সো ঈদ মোবারক সবার জন্য। সো মিস্টার খোয়াম, আপনি আপনার পরিবার সহধর্মিনীকে যদি দর্শকদের সঙ্গে কিভাবে আপনি পরিচয় করিয়ে দেবেন, আপনাকে যদি পরিচয় করে দিতে বলি, পরিবারে কারা আছেন, পরিবার সম্পর্কে একটা ধারণা দেন। আমার? জি, অফকোর্স আপনার। এই যে আমার একমাত্র স্ত্রী। আচ্ছা, আপন স্ত্রী? ওকে। অ্যাকচুয়ালি আমার তিন ছেলে, বড় ছেলে এবং মেজর ছেলে, ওরা ঢাকাতেই থাকে। ওরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েছে। ওদের দুজনকে বিয়ে দিয়েছে। দুই ঘরে আমার বড় ছেলের ঘরে নাতি আছে একটা, আর মেজর ছেলের ঘরে নাতনি। আর ছোট ছেলেটা আমার দেশের বাইরে লন্ডনে লেখাপড়া করে। এই আমাদের সংসার। তো সে এক সময় গভর্নমেন্ট কলেজের প্রফেসর ছিল, এখন মানে অবসর। নাতি নাতনি নিয়ে তার দিন কাটে, দিন রাত সবই কাটে। তাতে কি আপনি কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, স্বস্তিতে আছেন? এখন সে যাতে আনন্দ পায়, ওই আমার আনন্দ, এই ভেবে আর কি আমিও শান্তি পাই, এই আর কি। ঈদ কেমন কাটলো আপনাদের মাইনুন টফি? ঈদ মানেই তো আসলে অনেক ব্যস্ততা, আর বিশেষ করে এবারের ঈদ এটা আরেকটু ভিন্ন অবস্থানে, কারণ দীর্ঘ সময় পরে তো আসলে একটা স্বস্তির মধ্যে দিয়ে বোধহয় এবার আমরা ঈদ যাপন করছি। তো সে কারণে ব্যস্ততা অনেক বেশি ছিল অন্যবারের চেয়ে। এবার আমাদের ব্যস্ততা মানে জনগণের নিয়ে ব্যস্ততা অনেক বেশি। আত্মীয় স্বজন তো আছি, মানে একাধারে সংসদ সদস্য, তারপর আবার মন্ত্রী, আমার সেটা মিলিয়ে তো অবশ্যই খুব ভালো কেটেছে। কিন্তু আমি বলছি যে ব্যস্ততাটা অনেক বেশি জনগণের সাথে আমাদের মানে সময়টা বা আমাদের ঈদের যে শুভেচ্ছা বিনিময় করতে হয়েছে, এটাই ভালো লেগেছে। স্বস্তিতে আমরা ঈদ করেছি এবার। মিস্টার ববি হাজ্জাজ, আপনি যদি পরিচয় করে দেন আপনার পরিবারকে আমাদের সামনে। জি, আমার সহধর্মিনী, আমার বিগেস্ট সাপোর্টার অ্যান্ড বিগেস্ট আপনার ব্যাস্টিয়ন অফ স্ট্রেংথ, ইফ ইউ উইল, বুলওয়ার্ক, সিনিয়র অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্ট ব্যারিস্টার রাসনা ইমাম। আমাদের দুই কন্যা, একজন তো আপনার কন্যার ক্লাসমেট, ক্লাস 9-এ আছেন, আরেকজন 4-এ আছেন। এবং আমরা ঈদ কাটে আসলে পরিবারের সাথে, মানে এগেন বৃহত্তর রাজনৈতিক পরিবার তো আছেই, বাট তাছাড়া আমার বাবা মা, আমার ভাই তার পরিবার, বোনের বাচ্চারা, আমার শ্বশুর শাশুড়ি, শালক তার পরিবার। সো নর্মাল যেভাবে আমাদের ঈদগুলো কাটে এবারও সেভাবে কেটেছে সবার সাথে। এডিশনাল যে ভাবি যেটা বললেন না, যে কিছু দূর দায়িত্বর সাথে ওই ফ্যামিলির পরিধিও বেড়েছে।
সো তাদের সাথেও ঈদ কাটানোর একটা, ঈদের সময় কাটানোর একটা এক্সট্রা আনন্দ আছে। পলিটিক্যাল ফ্যামিলিজ, পলিটিক্যাল ফ্যামিলি, পলিটিক্যাল ফ্যামিলি, ইটস নট জাস্ট পলিটিক্যাল ফ্যামিলি, মনে করেন পলিটিক্যাল ফ্যামিলি তো বহু 10-15 বছর ধরে আছে, কিন্তু এবার এডিশনাল যেটা হয়েছে যে আপনার যারা আপনাকে দায়িত্ব দিয়েছে, মানে এলাকাবাসীর পরিবার আছে, সেই পরিবারটা এবার এডিশন। এটা কোয়েম ভাইয়ের জন্য হয়তো পুরাতন, আমার জন্য নতুন, এবং এটা আসলেই খুবই আনন্দময় একটা জিনিস। আপনার জন্য কেমন মানে ঈদ কেমন কাটলো, এবং একেবারে নতুন পরিচয় তো, বিশেষ করে তার জন্য জনপ্রতিনিধি, মন্ত্রী, সো কেমন কাটলো? এবং ঈদের সময় আসলে উনি কিছু করেন বা আপনাদের এরা ঈদের আয়োজনে কোনো সহযোগিতা, না উনি মুখ্য ভূমিকা পালন করেন না? ঈদের আয়োজন জিলুর ভাই উনিও করেন না, আমিও করি না। ঈদের দিন আমরা বসেই থেকে আমার মায়ের হাতের রান্না খাবো এবং রাতের বেলা আমার শাশুড়ির হাতের রান্না খাবো। সো আমরা দুজনেই মোটামুটি ফাঁকি মেরেই গেছি বছরের পর বছর। ঈদের দিন আসলে আমরা ব্রেকফাস্ট করি না, হ্যাঁ, এক বাসায় লাঞ্চ, এক বাসায় ডিনার। বড় ডিনার, লাঞ্চ হয় আমার বাবার বাড়িতে আর ডিনার হয় আমার শ্বশুর বাড়িতে। সো ওরকমই কেটেছে। কিন্তু ওনার যেহেতু নতুন গুরুত্বপূর্ণ একটা রোল আছে, প্রতিমন্ত্রী উনি, তো সেই হিসেবে বিশেষ করে এলাকাবাসীদের সাথে ঈদের আগের থেকেই আমাদের অনেক ধরনের ইন্টারাকশন বেড়ে গেছে। যেরকম ঈদের উপহার বিতরণ করা থেকে শুরু করে নানা ধরনের এঙ্গেজমেন্ট। সো ওটা ঈদের আগে থেকেই বেড়েছে এবং ঈদের দিন উনি আরো বেশি সময় দিয়েছে, নর্মাল সময়ের থেকে বেশি দিয়েছে। বাট এটাও আমার কাছে এক্সপেক্টেড, যেহেতু রোলটা গুরুত্বপূর্ণ, এলাকাবাসী ওনাকে নির্বাচিত করেছেন, সো স্বাভাবিক ওনাদের সাথে তো সময় দিতেই হবে। সো আমি এখনো ফুললি সাপোর্টিভ, এখনো কোনো নালিশ নেই ওনার বিরুদ্ধে স্বামী হিসেবে, আপাতত নেই। এবং এখন পর্যন্ত ওই ঝক্কি ঝামেলাটা, তেমন কোনো ঝক্কি ঝামেলা মনে হচ্ছে না, যেমন অতিরিক্ত এখনো মনে হচ্ছে আনন্দের সঙ্গে মজারই লাগছে, বেশ মজা লাগছে। আপনি তো অভ্যস্ত বোধহয় বহু বছর ধরে এক সময়কার স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি, দীর্ঘদিন সংসদ সদস্য, নেতা এবং এখন মন্ত্রী। ওইটাই মানে ওর সাথে বিয়ে হয়েছে তো 42 বছর। আপনাদের কত বছর? আমাদের 20 অলমোস্ট 20 তো 42 বছর, ডাবলের একটু বেশি। 89 উনি হচ্ছে প্রথম পৌরসভার চেয়ারম্যান হলেন। তো তারপর থেকেই আমার বাসায় একটা রেওয়াজ আছে ঈদের দিনের। আমি ঈদের দিনে একদম আমার বাড়ি ওপেন, সমস্ত জনগণ আসবে, সারাদিন রান্না হবে, ওরা খাবে। আমি একদম প্যান্ডেল করে বাসার মধ্যে সব শ্রেণীর মানুষ একদম একসাথে বসে ঈদের দিন খাবে। ওই রেওয়াজটা কিন্তু এখনো, এই যে এত বছর যে উনি ক্ষমতায় ছিলেন না, আমি কিন্তু এটা বন্ধ করি নাই, আমার এটা চলেই আসছে। করতে পেরেছেন আপনি? কেন বাধা টাধা হয় না, কারণ কি এটা তো সাধারণ লোকজন খায়, মানে একদম একেবারে তৃণমূলের যারা, তারা চলে আসছে ঈদের দিন, ওরা বসে চেয়ার টেবিলে বসে খায়, সারাদিন রান্না হয়। তো এটা আমি কিন্তু বন্ধ করি নাই, এটা আমার একটা নিজের, মানে আমার একটা স্যাটিসফ্যাকশন, আমার ভালো লাগে। তো এই বছরটা তো সেটার পরিধি অনেক বেড়েছে, একদম মধ্যরাত পর্যন্ত আমার বাড়িতে চলতেই একদম। এবং এটা তার একটা বিরাট গুণ যে সে নিজেই এক হাতে কিন্তু ম্যানেজ করে। এবং আমি আমার ছেলের বউদের বলেছি যে আমি যতদিন বেঁচে থাকবো এটা কিন্তু আমি করব, আমার অবর্তমানে তোমরা এটা করবে, এটা আমার ওদেরকে বলা। শহরের এই গরিব ছিন্নমূল মানুষ খুব বেশি। ওনার তো অনেক প্রতিভা, উনি ঈদের সময় কিন্তু ওই যে ধরনের আয়োজন করতে, এখানে ওনার ভূমিকা কি? উনি ওই সমস্ত যারা আসেন আমাদের এলাকার জনগণ, তাদের সাথে বসে উনি খান, ওদের সাথে একদম ওই খেতে পছন্দ করেন, কি খান? আপনি খুব কায়দা করে মানে এটা বলার চেষ্টা করছেন যে ঈদের সময় আমার ভূমিকা খুব একটা থাকে না নাকি? অনেক ভূমিকা ঈদে যে ভাবি যেটা বললেন, আমাদের এই মানুষকে সাহায্য করা, তারপরে ঈদের দিন সকালবেলায় যখন ঈদের মাঠে যাই, ঈদের মাঠ থেকে আমি হলাম শেষ লোক, বেরিয়ে আসি, পুরা মাঠের মানুষের সাথে আমার কোলাকুলি করতে হয়। তারপরে বাড়িতে যতক্ষণ থাকি কোলাগুলির শেষ নাই। হ্যাঁ, এই যে মানুষের সঙ্গে একটা গভীর সম্পর্ক, মানুষের সাথে যে প্রতিনিয়ত যে ইন্টারাকশনটা হয় আমাদের, এটা হচ্ছে আমাদের ওখানে একটা ভিত্তি তৈরি করেছে, মানুষের সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্কের একটা ভিত্তি তৈরি করেছে। কিন্তু এমনি হয়নি, দীর্ঘদিন এই প্র্যাকটিসটা মানুষের সঙ্গে থাকার কারণে, এবং সেটা ঈদের দিনে খুব বেশি বোঝা যায় যে মানুষের সাথে আমাদের সম্পর্কের গভীরতা বা নিবিড়তা কতটা, এটা ঈদের দিন কিন্তু আপনি বুঝতে পারবেন। নর্মালি এমনি বুঝতে পারবেন, ওনার এখন তরুণ বয়স দুজনেই, ওনারাও এই সিচুয়েশনটা ফেস করবেন। এখন নতুন হয়েছেন, আমি নিশ্চয়ই বিশ্বাস করি ওনার ওখানেও প্রচুর মানুষ আসে
এবং যত দিন যাবে এগুলো একটু করতে বাড়তে থাকবে, থাকবে এবং একটা মানুষের সঙ্গে আপনার সম্পর্কের যে একটা ট্র্যাডিশনের মধ্যে সম্পর্কের একটা বড় একটা নেটওয়ার্ক তৈরি হবে। কেমন, এটা আমি মনে করি একজন পলিটিশিয়ানের জন্য অনেক বড় ব্যাপার, মানুষের সাথে সম্পর্ক গভীর করা। কারণ হচ্ছে যে সাধারণ মানুষ একেবারে একেবারে মানে খেটে খাওয়া মানুষ, তাদের সঙ্গে সম্পর্ক গভীর করার প্রচেষ্টা আমাদের কিন্তু কম থাকে সাধারণত। এটা করা বেশ কঠিন কাজ। সুতরাং এই প্র্যাকটিসটা পলিটিশিয়ানদের থাকা উচিত, তাহলে ওরা দেশ সম্পর্কে, মানুষ সম্পর্কে, দেশের একেবারে সাধারণ মানুষের জীবন বোধ সম্পর্কে বুঝতে পারবে। থ্যাংক ইউ। আমি একটু ব্যারিস্টার রাষ্ট্রনাইব এবং মিস্টার ববি হাজদ আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনাদের এই যে 20 বছরের দাম্পত্য জীবন কেমন কাটলো এবং শুরুটা কিভাবে হয়েছিল? ঈদের অনুষ্ঠান খোলামেলা যদি বলেন খুব ভালো হয়। আপনি বলেন খোলামেলা, তারপর আমিও বলবো। না, আমাদের ফার্স্ট দেখা হয়েছিল, ভুল ত্রুটি হলে আমি কারেকশন করে দেবো। ইউজুয়ালি ইট ওয়াজ দ্য আদার ওয়ে রাউন্ড। উনি গল্পটা বলেন, তারপর আমি কিছু অ্যাড করি। আজকে উনি আমাকে দিয়ে বলেছেন। কিন্তু উই মেট এট ইউনিভার্সিটি, আমরা বিশ্ববিদ্যালয়ে মানে অনেক বছর কাজ টাজ করার পর আবার মাস্টার্স করতে যখন ফেরত গেলাম বিশ্ববিদ্যালয়ে, এটা 2006 সালে, তখন ওখানে আমাদের পরিচয়। কোন জায়গায়? অক্সফোর্ড, ইংল্যান্ডে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ওখানে উনিও মাস্টার্স করতে গেছিলেন, একটা বিসিএল একটা ডিগ্রি আছেন, ওটা করতে গেছিলেন। আমি গেছিলাম MBA করতে। তো ওখানে আমাদের পরিচয়ের পর খুব অল্প সময়ে আসলে আমরা খুব শক্তভাবে আর কি একে অপরের সাথে টাইড আপ হয়ে যাই। জি। কার উৎসাহে? জি, উৎসাহটা কার বেশি ছিল? মিউচুয়াল, অ্যাকচুয়ালি মিউচুয়াল। শুরুটা কে করেছিল? কেউ না কেউ তো দুটোই প্রথম- মিউচুয়াল। এটাও কিন্তু না, আমি আপনাকে অনেস্ট কথা সত্যিটা বলি। প্রথম যেদিন ওনার মানে কি সাথে আমার আপনি দেখা বলতে হলো- চাইছেন উনিও বলতে চাইছেন এরকম একটা পরিস্থিতি কারো মুখ দিয়ে বেরোচ্ছে না, 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 বাট না, দুজনে না, একই সময় বের বলতে হয়ে না, না, গেছে। এরকম কিছু না, এই টাইপের কিছুই না। প্রথম যেদিন আমাদের পরিচয় হলো, সেদিন কিছু দূর পরিচয়ের সাথে সাথে একটা ইস্যু হলো যে ভাই লাইক ঠিক আছে, বহুত বাংলাদেশি তো বহুত দেখেছি, অক্সফোর্ডে এসেও বাংলাদেশি দেখেছি, খুব ভালো কথা, কেমন আছো, ভালো আছো বাবা, তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। তো আমাদের খুব বেশি কথা হয়নি 2-3 মাস। একদিন কোনো একটা দাওয়াতে 2-3 মাস পর কোনো একটা দাওয়াতে আমরা পাশাপাশি বসা ছিলাম। সো ওই দাওয়াতে আটকে গেছি, পাশাপাশি বসার সাথে কথা বলছি। ওই রাতে আমরা যে ডিনার টেবিলে কথা বলা শুরু করেছি, এরপর 20 বছর হয়ে গেছে আমরা আলাদা হইনি। মানে এটা অ্যাকচুয়াল ফ্যাক্ট, মানে দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড। সো ওখানে কথা বলার পর থেকে ওই রাতেও মানে অনেক রাত পর্যন্ত আমরা দুজন হেঁটেছি। পরের দিন ফার্স্ট থিং ইন দ্য মর্নিং আমরা দেখা করেছি, মানে আর তারপরে কিন্তু আলাদা এটাকে যে এই জায়গায় নিয়ে আসা হবে সেই শুরুটা কিভাবে হলো? মানে সেটা তো বুঝলাম আমি, কথাবার্তা হলো। না, ওই কথা থেকে আর কথা ছাড় হয়নি আর কি। আচ্ছা, এবার আমি আর একটু জি, তথ্য আপনি যদি একটু খোলামেলা বলেন, আর আমি তো আবার একটা খোলামেলা- পলিটিশিয়ান, একটু ওই আমি কিন্তু খোলামেলা বলেছিলাম। আচ্ছা যাই হোক, ঠিক আছে, good, add করবো। কোটেড অনেক একটু ব্রডলি বলছে, যাতে সুনির্দিষ্ট কিছু বলছে না। তো 2-3 মাসের পলিটিশিয়ানদের নিয়ে মাঝে- এটাই একটা সমস্যা, সুবিধা মতো। আর সোহম ভাই আমাদের কি বলে? আইনজীবীদের কাজ হচ্ছে ওনাদেরকে কর্নার করা একটু। তো এখন হচ্ছে কয়েক মাস পরিচয়ের মধ্যে ওনার ভাই বোন তাদের সাথে আমার ফোনে কথা হতো রেগুলার, ওনারও কথা হতো আমার ভাইয়ের সাথে। তো হঠাৎ করে 3 মাসের মাথায় ওনার বোন মানে আমার ননাস আমাকে ফোনে বললো আমার ভাইকে বিয়ে করবে। তো বিয়েটি এসব কথা আমিও ভাবিনি, সেও ভাবিনি, আমরা কেউই ঠিক বিয়ে করব বা করতে হবে কোনো ধরনেরই কথা হয়নি। আমরা ছিলাম ইভেন ভালোবাসার কথা হয়। ভালোবাসার কথা হয়নি, না, না, বিয়ের কথা মানে উনি হয়নি। আমাদের পরিচয়ের 3 মাস বলছে না, আমাদের একসাথে হবার 3 মাস একসাথে পরের কথা হবার বলছে। 3 মাস। তো উনি ধাপ করে ফোনে আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি আমার ভাইকে বিয়ে করবে? তো আমি একটু বোকার মতো হাসলাম, কারণ এই ব্যাপারে ওর সাথে আমার কথা হয়নি, ওনার সাথে হয়নি। তো তারপর বলে না করলে কিন্তু আমি অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো। আমি ঠিক আছে আপনি দিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই। না, তোমার সাথেই দেবো। তো এইভাবে আমাদের বিয়ের কথাটাও হয়। আচ্ছা আচ্ছা। তারপরে সে মনে হয় আমাকে মোটামুটি, ওটাকে প্রস্তাবও বলা চলে কিনা আমি জানি না, প্রস্তাব তো আমার ননাস দিয়েছে, সে দেয়নি। সো প্রস্তাব মানে একবার যখন ইট দ্য ক্যাটস আউট অফ দ্য ব্যাগ, তাহলে মাইট অ্যাজ ওয়েল, মানে সেও পার পেয়ে গেছে, কোনো আংটি টাংটি কিছু দিতে হয়নি, কোনো জিনিসপত্র দিতে হয়নি। একদম। পার পেয়ে গেছে। আন্টি ওয়াজ ইনভলভড, হাঁটু গেড়ে বসে ওরকম কিছু করে না। আন্টি ইনভলভড ছিল, কিচ্ছু না। দেয়ার ওয়াজ আ রিং মানে ইনভলভড, কোনো ring ছিল না। আংটি ইনভলভড ছিল। অক্সফোর্ডের না, কায়দায় আমার কিছু মনে হয় কি হয়নি। জিল্লু কিচ্ছু ভাই, হয়নি। না, আংটি ছিল। জিল্লু ভাই যেটা জানতে আমি চাচ্ছেন, অক্সফোর্ডের কায়দায় কিছু হয়েছে। জিল্লু ভাই যেটা জানতে চাচ্ছেন, আমি একটু ইয়ে করি। জি ভাই। সেটা হচ্ছে একটা গান আছে যে কে প্রথম ভালোবেসেছে, একটা কি কে গেও দিতে প্রথম পারতেন কাছে এসেছে। একটু গিয়ে দেন। গান না, তুমি না আমি। দুই লাইনে গান না, আমাদের ওইটা জানতে শুনেন, চাচ্ছেন, শুনেন, কে প্রথম
মিস্টার মিনিস্টার, আমাদের দর্শকরা জানে যে আপনি খুব ভালো গান করেন এবং সম্ভবত আপনি গান করেন বলেই সংস্কৃতি মন্ত্রণালয়ে কাজেই আপনি গাইতে পারেন শুধু দিলে। আমাদের এই কে যে প্রথম? কে প্রথমটা ভাই, এটা ডিফিকাল্ট বলা। আমার একটা সুনির্দিষ্ট ঘটনা মনে পড়ে, এই যেখানে আমাদের কয়েক ঘন্টা কথা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, ওখানে একটু দেরি হয়ে গেছিল দাওয়াতটা শেষ হতে হতে। সো আমার একা রাত্রিবেলা হেঁটে আমার হস্টেল পর্যন্ত যেতে হবে। সো আমি দাঁড়িয়ে জাস্ট ঘড়ি দেখছিলাম। সো সে আমার পাশে ছিল, সে হঠাৎ করে ছাতাটা বের করলো, কারণ একটু একটু বৃষ্টি পড়ছিল, বের করে বললো যে আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। এইটা যদি একটা স্টেপ হয়ে থাকে আপনার গণনায়, তাহলে হয়তো সে রাজি হবে কিনা আমি জানি না। It's not a step. আনলেস সে সব নারীদেরই এরকম করে অফার করতো বাসায় নামিয়ে দেওয়ার, আমি জানি না। First and foremost, it's a gentlemanly thing to do. First and foremost. আর 2 নম্বরও তখন আমরা অ্যাকচুয়ালি কথা বলছিলাম, we were conversing, মানে আমরা কথা শেষ হয়নি, কথা শেষ হয়নি, অনেক রাত হয়ে গেছে, বাসায় যাবে। আমি যে বিষয় জিজ্ঞেস করছি সেই বিষয়ে কথা চলছিল না, না মানে সকল বিশ্ব বিষয়, রাজনীতি, অর্থনীতি, আইন এগুলো নিয়ে কথা এই চলছিল। টাইপেরই কথা ছিল। বাট পয়েন্ট হলো মানে Personal কথা ছিল না। কিছু আছে না যে আপনি কথা বলতে বলতে এতটাই এনগেজড হয়ে গেছেন যে আপনি কথাটা শেষ করতে চান না। হ্যাঁ, সো দ্যাটস হাউ উই ওয়ার, মানে আমাদের ওরকমই একটা অবস্থান ছিল তখন। সমস্যাটা হচ্ছে যে জিলুর ভাই সুনির্দিষ্ট কিছু উত্তর চাচ্ছে, আর উনি সুনির্দিষ্ট উত্তর নাই, মানে আমিও তাকে আলাদা করে শুরু করাইনি, উনিও আমাকে আলাদা করে এখন শুরু আপনি করান। সহযোগিতা করতে পারেন, কারণ আপনি আছেন বলি আমি অনেক ভাবে ধরছি না, না হলে হয়তো গ্রিল করার চেষ্টা করতাম। না না, করেন গ্রিল, বাট দিস ওয়াজ দ্য রিয়ালিটি, মানে ঘটনাটা এটাই ছিল। ওকে, তারপরে ননাসের কথায় কথা হলো, তারপরে আমাদের পরিবাররা বাংলাদেশে একে অপরের সাথে দেখা করলো। আমরা তখনও অক্সফোর্ডে, আমাদের কারোর সাথে দেখা হয়নি। 7 মাসের মাথায় আমরা দেশে ফেরত এসে কয়েকদিনের মধ্যে আক্ট করে আবার চলে গেলাম লন্ডনে। তো ওভাবেই পরিচয়টা, ওভাবেই বিয়ে পরিচয় সবকিছু। এবং তারপরে তো লন্ডনে কিছু বছর চাকরি করে তারপরে আমার প্রথম আই থিঙ্ক কন্যা সন্তান নিয়ে যখন আমি প্রেগনেন্ট, তখন আমরা দেশে ফেরত আসলাম। দেশে ফেরত আসাটা সবসময় দুজনেরই মাথায় ছিল, মানে আমিও চেয়েছি যে সে এসে কাজ করব, সেও তাই চেয়েছে। আপনাদেরটা তো কোনো দর্শক হয়তো পুরনো দর্শকটা আগে শুনেছেন, কিন্তু অনেক নতুন দর্শক এখন, নিউ জেনারেশন, সো তাদের জন্য আমাদের খুব কাট বিষয় সেটা হচ্ছে যে ওই যে আপনি ধরিয়ে দেবেন। আচ্ছা, উনি বলুক, তুমি বলো। উনি বলুক। আমরা যখন কলেজে পড়ি তখনই আর কি, মানে বেশি না। কোন কলেজে? না না, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, আমি কলেজে পড়ি। তখন একটু আমাদের, আপনি রাজবাড়ি? আমি রাজবাড়ি। 3 বছরের ডিফারেন্স আমাদের। তো ওই প্রথম দেখা, আগের থেকেই দেখি, একই শহরে বাস করতাম, তো অনেক পলিটিক্স করতে যেত কলেজে, এটাই অনেক আগের থেকেই চেনা জানা, অনেক আগে, ছোটবেলার থেকেই চিনি জানি। একদম বাচ্চা বয়স থেকে? কোন দিক? হ্যাঁ, একদম বাচ্চা বয়স থেকে বলা যায় তাই। হ্যাঁ, তারপরে হঠাৎ কবে যে ভালো লেগে গেল বলা মুশকিল। কার? আপনার? আমারই। আচ্ছা আচ্ছা, গুড। তারপরে একটু ওই একটুকু ছোঁয়া লাগে, হ্যাঁ, একটুকু কথা শুনি, তাই নিয়ে মনে রতি মামু ফাল্গুনি নাকি, তো হঠাৎ একটু হাতে ছোঁয়া লাগলো, হঠাৎ একটু এই সব করতে করতে একদিন বলে দিলাম টাস টাস করে, বুঝছেন, যেরকম যেটা হয় এখন, ধরেন আমাদের নাতিরা শুনলে হাসবে, আই লাভ ইউ বলে দিলাম, হয়ে গেল, বুঝছেন। বলেছেন না? মানে আপনি বলার সাথে সাথে কি ভাবিও রেসপন্ড করেছেন? এটা সে বলুক। আমার নাতি আমাকে ওর অনেক চিঠি আছে, এটা বলে ফেলি, ওর অসংখ্য চিঠি আছে আমার কাছে। মানে আগে মানে যখন আমাদের সম্পর্ক যখন ছিল ওই সময়ের অসংখ্য চিঠি। সম্পর্কের আগে চিঠি দিয়েছেন? যে আপনি ইয়েস বলার আগে চিঠি দিয়েছেন? না, তারপরে কথা বলছি, আগে পরে। আমাদের প্রায় 5 বছর আমাদের পরিচয়, তারপরে আমাদের বিয়ে, মানে প্রেম পর্ব 5 বছরের। আগে কিন্তু জিল্লু ভাই চিঠি একটা বিরাট ব্যাপার ছিল। আজকে তো যে ওনারা, আপনি নিজেই লিখতেন না অন্য কেউ লিখে দিত? না না, ওর লেখা এবং অসংখ্য চিঠি, যেটা আমি সংরক্ষিত আছে আমার কাছে। মাশাআল্লাহ। আমার ছেলেদের, আমার ছেলের বউদের সাংঘাতিক আকর্ষণ যে মা ওই চিঠিগুলো কোথায় রেখেছে। ওনারা দেখেন না না, আমি তো কাউকে দিই না, ওটা আমি একেবারে যক্ষের ধনের মতো আগলে রেখেছি। আমি ওদেরকে বলেছি আমার নাতির যখন বিয়ে হবে তখন আমি এটাকে একদম বাঁধিয়ে আমার নাত বউকে উপহার দিব, এটা হলো আমার ইচ্ছা আমার নাতির। সেই অপেক্ষায় কিন্তু তারা আছে, চিঠিগুলো তারা সেই দিন দেখবে।
কিন্তু উনি বলছেন যে আপনাদের প্রেম পর্বের আগেই উনি চিঠি লিখেছেন আপনার, না না না, তাহলে উনি বলছেন তো। কই, এটা তো ঠিক না। মানে এটা নানা রকম ইয়ে পর্ব পর্ব থাকে না, প্রথম এক পর্ব, দ্বিতীয় একটা পর্ব, তারপরে সেগুলো হয়তো তৃতীয় ওটা না, পর্ব, হয়তো কোনো কবিতা লিখলো বা কিছু তো একটা, মানে উনি বলার পরে কি আপনি ইয়েস বলেছেন? ফাইনালি সম্পর্কের আগে ভুলেই তো গেছি, অনেকটা সময় নিয়েছি, কিন্তু তারপরে তো কিভাবে হয়েছে এত তো আর মনে নাই। যাই হোক, কোনো জটিলতা? না ওরকম। ভাই কলেজে রাজনীতি করতে আস্তে হ্যাঁ, আস্তে এক সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একসাথে কিন্তু আসলে উনি আসতেন ওখানে রাজনীতি করতে, আমি তো ওখানে ইন্টারমিডিয়েট পড়তাম, উনি ঢাকায় পড়তেন, ওনার ছুটি যখন তখন যেতেন, পলিটিক্স এভাবেই হয়েছে আসলে। কিভাবে মানে হয় না কলেজে যে বলা কোয়েম ভাই রাজনীতি প্রেম নীতি একসাথে এই প্র্যাকটিস তো, করতে, যাই হোক, সেভাবেই হয়েছে। একসাথে প্র্যাকটিস। আপনার পরিবার কি রাজনৈতিক পরিবার? এটাই, আমার পরিবার কিন্তু রাজনৈতিক পরিবার না। একটু তো হয়, তাই না? আর ওই সময় বললাম যে politics 42 বছর আগের কথা, তখন তো অনেক বেশি কনজারভেটিভ ফ্যামিলিগুলো, এত তো সহজ বিষয় না। যাই হোক, তারপরে ওনাদের পরিবারের সাথে আমাদের পরিবারের আবার একটা আগে থেকেই একটা আত্মীয়তার সম্পর্কই ছিল, যার ফলে একটু খুব একটা বেশি করেনি, তারপরে মেনে নিয়েছিল। আবার ওনার বাবাও যথেষ্ট প্রোগ্রেসিভ ছিলেন, আমার বাবাও, মানে ছেলে মেয়ের মতামতকে সেই সময় ওনারা গুরুত্ব দিয়েছেন, যে ওরা পছন্দ করেছে, এখানে আর আমাদের আসলে তো আপনাদের কেমন কাটলো 20 বছর? এবং আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, যদি ববি হাজরা সম্পর্কে আপনি বলেন, তার কিছু ভালো দিক, খারাপ দিক, বা যেগুলো আমরা জানি না সাধারণভাবে, আজকে যদি আপনি সেগুলো আমাদের সামনে একটু খোলামেলা ওপেন করে দেন। একটু শুরু করে উনি খুব কনফিডেন্ট, আমি ভালো দিকগুলো না না, খারাপ না দিয়ে না, শুরু করো। সেটাও বললেন, খারাপটা তো বলতে হবে, সেটা বুঝতে চাই, অবশ্যই। যেটা জানে না, এবং বিশেষ কোনো গুণ যদি থাকে যেটা এখন পর্যন্ত কেউ জানে না, আনএক্সপোজড। আচ্ছা, আমি শুরু করি। প্রথমে হচ্ছে যে আমার ওনাকে প্রথমেই দেখে যেটা মনে হয়েছিল যে ভদ্রলোক, আর আমার জন্য এটা হয়তো অনেকের জন্য খুব সিম্পল মনে হতে পারে, আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে দেখলেন তা না। এটা ভালো বলেছে ভাই। তো ভদ্রলোক, ওটা ইম্পর্টেন্ট ছিল। দ্বিতীয়ত ইম্পর্টেন্ট ছিল যে নারীদের প্রতি সম্মানটা, অ্যান্ড শুধু মুখে বলছে না, অ্যাকচুয়ালি কাজেও ওনার মূল্যবোধ সব ব্যাপারেই। এবং উনি প্রথম থেকেই জানে যে আমি কি ধরনের নারী, যে আমার আইন, তখন তো অলরেডি কয়েক বছর হয়ে গেছে আইন পেশায়, তারপরে আমি সেকেন্ড মাস্টার্সটা করতে গেলাম। তো উনি সব কিছুই জানে, এবং শুধু মুখে যে বলছে তা না, উনি সব ব্যাপারে সাপোর্টিভ। এই 20 বছর ধরে প্রত্যেকটা স্টেপে স্টেপে, মানে আমি আমার পেশা জীবনের কথা বলছি, যে ওনাকে সব কিছুতে 50% পার্টনারশিপের মতো একটা, কি বলবো, ম্যারেজ গড়ে তুলেছি দুজন মিলে। মানে যে এটা যে ভাই হয়তো আপনিও দেখেছেন যে প্রথম বেশ কয়েক বছর আমার মেয়ের স্কুলের ড্রপিং, পিকিং আপ, এগুলো তো সব উনিই করতো, আমি করতে পারতাম না, কারণ আমার প্রেগনেন্সিটা খারাপ ছিল বলে আমি সময় দিতে পারিনি পেশায়। সো বাচ্চাগুলো হওয়ার পরে আমি সাথে সাথে আবার ফেরত গেছি প্র্যাকটিসে। সো আমি কোর্টে থাকতাম যখন উনি এগুলো করতো। সো সব প্রত্যেকটা স্টেপেই ওনাকে পেয়েছি 50%। আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই জিনিস। আচ্ছা, এবার যদি একটু দোষগুলোর দিকে চলে যাই, একটা হচ্ছে হঠাৎ করে ধাপধুপ করে রেগে যায়, একদম ছোটোখাটো জিনিস, এই যে গ্লাসটা এরকম বাঁকা কেন, সোজা না কেন, হঠাৎ করে রেগে যাবে, চটে যাবে, একটু চেঁচামেচি করবে, ঠিক অতই তাড়াতাড়ি আবার রাগটাও পড়ে যাবে। সো এইটা একটা জিনিস। তা আমি বলি যে একটু ধীরে সুস্থে, আস্তে ধীরে রাগার তো কোনো কারণ নেই, এটা একটা। আরেকটা জিনিস যেটা আমি জানি না আপনি দোষ না গুণ হিসেবে দেখবেন, মানুষকে বিশ্বাস করে। আমি বলি না মানুষকে বিশ্বাস করা উচিত না, বা ধরেন একজন বিশ্বাসঘাতকতা করেছে, সে আবারও সুযোগ দেবে। সো এই জিনিসটার জন্য তার যেরকম ফ্যান ফলোয়িংও অনেক আছে, যে উনি ভালো মানুষ হিসেবে আখ্যায়িত, যে না উনি মানুষকে অনেক সুযোগ দেয়। আমার মাঝে মাঝে স্ত্রী হিসেবে মনে হয় সেলফ প্রেজার্ভেশনের জন্য আমি একটু পাশ দিয়ে বলি যে মানে একবার কিন্তু করেছে বিশ্বাসঘাতকতা, তাকে একদম ঢালাওভাবে বিশ্বাস করার উচিত হবে না। সো এই দুটোই আপাতত, আরো অনেক আছে, বাট আমি ভাবিদেরটা শোনাতে খুবই না না, ওনারা তো বলবেনই, ওনারা বলবেন, তো সেটা বোঝাই যাচ্ছে। আমাদের তো দীর্ঘ আপনি একটু সময়। সাহস করে কিছু বলবেন। আমার যেহেতু আমার সাহস, আমার দোষ সাহস আছে? করতে হবে না, আমার সাহস করতে হবে না। আপনি এমনি সাহস। সাহসী মানে। না, এমনি সাহস সাহস নাই। বেশি এটা বলছি না, আমি যে আলাদা করে সাহস করতে হবে না এটা বলছি। না, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দোষ হয়তো ছোট একটা হলে হবে যে আমার দোষ ধরা,
এটা একটা ছোট দোষ, বাট তাছাড়া আসলে মানে মনে করেন মানে আপনার দোষ নাই তারপরে দোষ ধরে? না না না, মানে যেই দোষগুলো উনি ধরলেন এগুলো দোষ না আর কি। আমার নিশ্চয়ই প্রচুর দোষ আছে, বাট আমার অ্যাকচুয়ালি এত রাগ নেই। আমি সিমেট্রি পছন্দ করি, আমি অর্ডার পছন্দ করি, সো এই জন্য দুই এক সময় হয়তো আমি একটু চোটে দুই একটা কথা বলি। Interesting. হ্যাঁ, দুই এক সময় একটু চোটে দুই একটা কথা বলি, ওই একটা দুটো কথা পর্যন্তই, তার বেশি কখনো না। তবে ওনার দোষগুণ হিসেবে একটা জিনিস বলি যে ফর 20 ইয়ার্স, আমরা তো 20 বছর একসাথে, ছোটখাটো অনেক কিছুতেই হয়তো আমাদের ছোটখাটো দ্বিমত হয়েছে, ছোটখাটো এটা সেটা হয়েছে। ঝগড়াঝাটি হয়? হ্যাঁ, Regular? ঝগড়াঝাটি রেগুলার? হয়। কে করে, কে বেশি করে? দুজনই। শুরু করে কে? না, আমার তো মনে হয় উনি অনেক কারণ দেয় ঝগড়া করার জন্য। আমার অনেস্টলি তাই মনে মানে হয়। উনি কারণ দেয়, আপনি শুরু করেন, That's well taken. জি জি, আপনি দিলীপ ভালো ভাই, আপনি ধরেছেন। কার সাইডে? না, কারণ সাইড I না, thought বুঝলেন তো? উনি তো সরকার নিরপেক্ষ জার্নালিস্ট। জবাবদিহিতা উনি নিশ্চিত নিরপেক্ষ করার চেষ্টা জার্নালিস্ট। করছি। You know, the fourth যাক, pillar. এটা বেশ। না, বাট যেটা বলছেন, in 20 years যেটা হয়েছে যে কখনো কোনো বড় কিছু কমপ্লেইন করার মতো আমি কখনো পাইনি, উনি কখনো দেননি। যখনই যেটা আসলে গুরুত্বপূর্ণ, মানে একটা সম্পর্কে বা যে কোনো কিছুতে, যখনই গুরুত্বপূর্ণ কিছু ছিল, উনি সবসময় একদম লাইক এ পিলার অফ সাপোর্ট সাথে ছিল। সো ছোটোখাটো অনেক জিনিসে ছোটোখাটো এমনি এই সেই লাগতেই পারে, এটা সেটা, যেমন মনে করেন একটু নখ কামড়ায়, আমার কাছে অ্যানোয়িং লাগে বা এরকম, বা সর্ট অফ উনি দু এক সময়, আমি টাইমে থাকতে খুব পছন্দ করি যে কোনো জায়গায়, উনি দু এক সময় একটু দেরি হয়। এটা যদিও এটা শুধু ওনার সম্বন্ধে বলবো না, আমি বোধহয় মানে আমার মা বোন সব ধরেই বলছি আর কি। সো ওই হিসেবে বলছি যে নারী জাতির আমাদের দেশে অ্যাটলিস্ট হয়তো একটু ছোটোখাটো এই প্রবণতাটা আছে, বাট ওই জিনিসটাতে আবার আমি খুব অ্যানয়েড হই, কারণ আমি একদম টাইমলি সব জায়গায় থাকতে পছন্দ করি, যে মানে আমি এই টাইম দিয়েছি তাহলে আমি ওই টাইমেই থাকবো। তো ওই জায়গাটি হয়তো ছোটোখাটো, বাট এগুলো খুবই ছোটোখাটো জিনিস। বড় কোনো ইম্পর্টেন্ট জিনিসে কখনো কোনো, মানে 20 বছর চলে গেছে তো কখনো কোনো কমপ্লেনের জায়গা পাইনি। আমি ধরে নিচ্ছি যে বাকি জীবনটা এইভাবেই যাবে। ঝগড়া শুরু হলে ঝগড়ার নিষ্পত্তি কে করে? মানে মাঝে মধ্যে উনি করেন ইন দ্য সেন্স যে আমাদের দুজনের ভেতরে উনি আরেকটু মোর ম্যাচিওর সেন্সিবল। হ্যাঁ, সেটা সত্যি। মানে কি লাভ দুজনের ভেতরে উনি আরেকটু বেশি, আমি হয়তো আরেকটু বেশি লাইফকে রোম্যান্টিসাইজ করি বা কিছু করি, মোর ম্যাচিওর সেন্সিবল উনি। বাট উনি যে প্রচন্ড রোম্যান্টিক না এটা না, তা বলছি না, বাট বিটুইন দ্য টু উনি আরেকটু ম্যাচিওর সেন্সিবল। সো সেন্সিবল কাজগুলো হয়তো আমিও অনেক সময়, রোমান্টিসিজম খারাপ বলছেন? না না, আমি বলছি ওটা খুব ভালো, এর জন্য বলছি যে ওনার ভিতরে যে নেই তা না, ওনার ভিতরে অনেক আছে, বাট বিটুইন দ্য টু উনি আরেকটু ম্যাচিওর সেন্সিবল। সো আমারও ওভার এই যে এই 20 বছরের সময় আমারও একটু এক্সপেকটেশন হয়ে গেছে যে কোনো জায়গায় উনি আরেকটু বেশি ম্যাচুরিটি দেখাবেন। আচ্ছা, আপনাদের গল্প শুনি, দাম্পত্য জীবনের গল্প। আপনি শুরু করুন। তুমি বলো। হয়তো আবার গান আছে না, ঠিক এই জন্য এই পদ তুমি বলো। না তুমি বলো। বল। কি প্রশ্ন করলেন? প্রশ্নটা না, কি আমি আমি আপনাদের জবাব এই যে দিতে ওনাদের সহজ যেরকম দাম্পত্য জীবনের গল্প শুনলাম, ও আচ্ছা। কিছুটা সামান্য আপনাদেরও এরকমই শুনি যে কেমন কাটছে আমাদের 42 মানুষ বছরে। হিসেবে, রাজনীতিক হিসেবে কেমন, ভালো মন্দ দুটোই, এবং দুজন সম্পর্কে শুনি। আমরা একটু আসলে বুঝতে চাই যে 42 বছর টিকে থাকা, ওটা তো একটা বড় ব্যাপার। কি করে এই সম্ভব হলো? টিকে থাকার কেমিস্ট্রিটা কি কি সেটা, করে সম্ভব হলো? হ্যাঁ, 42 বছর এবং এই যে পরেই ঝগড়াঝাটির দীর্ঘ কথা সময়। বললাম, এগুলো তো খুব জাদুঘরে গিয়ে খুঁজতে হবে যে ঝগড়াঝাটি ছাড়া দাম্পত্য জীবন হয়। তো সেই জন্য আপনাদের একটু শুনতে হবে। না, হয় না, আমার সেটাই মনে বললাম। হয়। কিন্তু এখানে বোধহয় আমরা একটু ব্যতিক্রম। সেটাই শুনতে 42 বছরে তেমন 42 দিনও হয়নি। 42 দিন কেন, 42 ঘন্টাও ঝগড়া হয়নি, এটা কিন্তু সত্যি কথা। তেমন কোনো মানে আসলে রাগ যে হয় না তা তো না, তাই না, একসাথে চলতে গেলে। কিন্তু কোনো ঝগড়া যাকে বলে বা কথা কাটাকাটি, এটা কখনোই হয় না। ওনার কোনো কিছু যদি আমার, ওনার কারণে না আপনার কারণে, আমি যেমন ওনার যদি কোনো কারণ, আমার কোনো কিছু আমার অপছন্দ হয়, ভালো না লাগলো, আমি চুপ করে থাকি, হয়তো একটু তো বলেন মন না খারাপ হই, মানে খুব একটা, মানে উনি বুঝেন যে আমি কোন কারণে আমার রাগ হলো বা খারাপ লাগলো, তার মানে সেটা understanding উনি খুব ভালো। বোঝেন। কিন্তু আমি হয়তো কোনো প্রতিবাদ করি না, আমি হয়তো একটু মন খারাপ করে মানে একবার থাকলাম। বলেনও না যেটা আমার ভালো লাগেনি। ও বুঝে গেছে যে আমি কোন কারণে হয়তো রাগ হয়েছে আমার, তো পরে একদিন দুদিন আমি আমি কত ভালো। থাকলাম, তারপরে আবার ঠিক হয়ে যায়। আসলে ওর সাথে রাগারাগি করার তেমন কিন্তু কোনো পরিবেশ কখনো হয়নি, কারণ কোনো উনি issue পায় না তো। ইস্যু পাই না। হ্যাঁ, কারণ হচ্ছে আমি এত উনি, নিরীহ। না তার কারণ আছে, না সেটা ঠিক না। মাশাআল্লাহ। উনি ওনার দিনের 24 ঘন্টার যতক্ষণ সময় উনি জেগে থাকেন, উনি মানুষের সাথে থাকেন, বুঝতে পারছেন?
তো যার ফলে আপনার সাথে থাকে না? না, আমার সাথে তো সেটা আলাদা। আমি মানুষকে নিয়ে মানুষ, আমি তো এটাকে মেনে নিয়েছি। আমি এটা আনন্দের সাথেই কিন্তু মেনে নিয়েছি। আমি কিন্তু আগেই বলেছিলাম আমি কিন্তু নন পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে, কিন্তু ওর সাথে সম্পর্ক হওয়ার পরে ওকে মানে ওর সাথে আমার যখন পথ চলা শুরু হলো, আমি কিন্তু আস্তে 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 ওর নেশায় আমিও পড়ে গেলাম, যে মানুষের সাথে থাকা, মানুষকে নিয়ে ভালোবাসা, এটা এক ধরনের নেশা। সেই নেশা কিন্তু আমাকেও পেয়ে বসেছিল, যার ফলে আমি এটাকে কখনোই নেগেটিভলি নিইনি, আমি খুব এনজয় করেছি। তো ওকে আমি ওই স্পেসটা দিয়েছি যে ও মানুষের জন্য কাজ করছে, করুক। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ওকে হেল্প করার চেষ্টা করেছি। সেই কারণেই যে আমার ওর উপরে যে খুব অনেক কিছু, আমি যেটা হয় হাজব্যান্ড ওয়াইফের, যে অনেক কিছু করবে ফ্যামিলির জন্য, এটা করবে, ওগুলো না, যতটুকু তার সাধ্যের মধ্যে সে কিন্তু করে। যেমন আমার বাচ্চাদের সাথে তার রিলেশন কিন্তু ভীষণ রকম ফ্রেন্ডলি। আমার ছেলে বউ নাতি, তাদের সাথে তার সম্পর্ক যতটুকু সময় সে পায় ফ্যামিলিকে দেয়। এই জন্য খুব একটা মানে ওর বিরুদ্ধে কমপ্লেন করার মানে মতো এত ভালো এমন বললেন, কিছু- এরপর আর খারাপ কিছু খুঁজতে যাওয়াটা না, আমার খারাপ- অপরাধ হবে। না, না, আসলে তেমন কিছু আমার খুব চোখে পড়েনি। গর্ব লাগছে না? মাশাআল্লাহ। আপনি কিছু বলবেন? মানে আপনার তো উপায় নেই, আসলে- কারণ যে সার্টিফিকেট আপনি পেলেন এরপর তো আর না, উপায় নেই। একটু গম্ভীর আলোচনা হয়ে যাবে আর কি, যদিও হ্যাঁ, কিন্তু একটু ছোট সেটা করে হচ্ছে যে কারণ আপনার গান শুনতে হবে, আমার আমাদের, যে ওনার কবিতা শুনতে হবে। আমার যে বেড়ে ওঠা, আমরা একটা রাজনৈতিক পরিবার থেকে আসছি। ছোটবেলার থেকে আমরা রাজনীতির সঙ্গে ছিলাম, এবং আমাদের পলিটিক্সের একটা প্যাটার্ন ছিল, সেটা হচ্ছে খুবই নিম্নবিত্ত মানুষকে নিয়ে থাকা, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝে রাজনীতি করা। তো এটা করতে করতে পথের মধ্যে তার সঙ্গে দেখা, হ্যাঁ, তার সঙ্গে আমাদের তারপরে একসঙ্গে চলা, আমাদের বহু হ্যাসেল ফেস করতে হয়েছে, প্রচণ্ড প্রতিকূলতা আমাকে মোকাবেলা করতে হয়েছে বিভিন্ন সময়। আমি খুব অল্প বয়সে আমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে আমি 89 রাজবাড়ী পৌরসভার, এখন মেয়র বলে, মেয়র হই। কিন্তু আমি পুরো সময়টাই কিন্তু একদম সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকার চেষ্টা করেছি। ফলে হয়েছে কি, এত গভীরভাবে মিশেছি, ও খুব কাছের থেকে বুঝেছে যে সাধারণ যে জীবনবোধ, তার থেকে একটু ভিন্ন রকম জীবনবোধ নিয়ে কিন্তু আমরা চলেছি। এটা একটা, আপনি বলতে পারেন, একটা ফিলসফিক্যাল একটা আলাদা একটা ডাইমেনশন, কেমন সেই রকমভাবে চলেছি। তো ফলে আমাদের মধ্যে লোভ বা লালসা বা ধন সম্পত্তি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কাজ করে নেই। আমাদের মধ্যে কাজ করে হচ্ছে মানবিক মূল্যবোধটা। তো সেই জায়গায় সে ক্রমাগত আমার দারুণ একটা সহযাত্রী হিসাবে কাজ করে, বললেন না? আপনারা ওনাদেরকে কোনো না, ফলে আমি বলি, ফলে শেষ করতে হবে। এই কারণে সে কখনোই আমার বিষয়ে মানে ভিন্ন কোনো কিছু ভাবেনি, ভেবেছে যে না, এটাই জীবন, কেমন। সেই জন্য আমাদের মধ্যে কখনোই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। আপনারা ছোট্ট করে একটা প্রশ্ন ওনাদেরকে করতে পারেন, দুজনের যে কেউ, এবং ওনারা 30 সেকেন্ডসে সেটার উত্তর দিক, এবং আপনারা ওনাদেরকে কোনো একটা প্রশ্ন করতে পারেন। কি প্রশ্ন? এনিথিং যদি জানতে চান, যে আমরা এতক্ষণ গল্প করলাম সেই গল্পের সূত্র এখন ধরে। হালকা আলোচনা করি। এভাবে আর কত কাল চলবে নাকি? ওনাদেরকে জিজ্ঞেস করছেন এভাবে আর কতকাল এভাবে আর চলবে? কতকাল চলবে? আমাদের হ্যাঁ, আপনাদের যত বছর বেঁচে আছি আশা করি আশা করছি এভাবে চলবে। পাল্টা প্রশ্ন। জি, মানে ভাইকে আর কি প্রশ্ন করবো? ভাই তো মানে একটা প্রশ্ন বাকি আছে, ভাই আমার মনে গান হয় কখন আমার শুনবো? মনে হয় লয়ারই করুক, হ্যাঁ, এক্স্যাক্টলি, লয়ারই প্রশ্নটা করুক। আমি তো বলবো ভাইয়ার ভাবি কি, যে আপনারা যেহেতু 42 বছর, আমরা তো শুধু তার অর্ধেকেরও কম, তো আপনাদের আমাদেরকে কি পরামর্শ আছে দেয়ার আরো 20 বছর পার করার, আরো 22 বছর, আরো অন্তত। 22 বছর পার অন্তত। করার ক্ষেত্রে অন্তত? না, 20 বছর যখন পার হয়ে গেছে ভালো মন্দ মিশিয়ে, ইনশাল্লাহ আগামী দিনগুলো আরো ভালোভাবে কাটবে, এটাই। আমার এটি কি জানেন, যে মানুষের সব কিছু সহজ করে নেওয়া, এই অভ্যাসটা মানুষকে কিন্তু ঠিক রাখে। আগে যে কোনো বিষয় খুব সহজ করে নেবেন, আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। এবং আমি যতটুকু বুঝতে পারলাম আপনাদের দেখে, দীর্ঘকাল আপনারা ভালো থাকবেন, দেখে এবং শুনে, দেখে এবং শুনে এবং আপনাদের সম্পর্ক চমৎকার থাকবে। তো আমরা একেবারে শেষের দিকে, এবং এটা আপনারা তো আগে জানেন যে এই অনুষ্ঠানে, ঈদের অনুষ্ঠানে আসলে
কিছু না কিছু দর্শকদের আনন্দ দেবার চেষ্টা করতে হয় আর কি, যে যেভাবে পারেন, সেটা গান গেয়ে হোক, কোনো একটা অভিনয় করে হোক, কোনো একটা মজার গল্প বলে হোক। আমি কবিতা পড়ি না ভাই, ইনি কবিতা লেখে এবং পড়ে দুটোই। তো আপনি কি করবেন? আপনি কি করবেন? আমি কিছুই করি না, আমি শুনি ওনার কবিতা, আমি ইন্সপিরেশন হওয়ার চেষ্টা করি। আমি একসময় কবিতা পড়তাম যখন আচ্ছা, আপনার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ে আমি ছিল, কবিতা কিন্তু এখন আর আপনার কাছ পড়ি না। থেকে কবিতা শুনবো, আপনার কাছ থেকে স্বরচিত কবিতা শুনবো। আপনি কিছু একটা আমাদের, আপনার তো কোর্টেরও অনেক গল্প আছে, ছোট্ট একটা কোনো গল্প আপনি হেসেই পার করে দিবেন তা তো আমি হয় না। হেসে পার করার চেষ্টা করছি, আমার ভাই, হাতে আর সময় ধরে নেই, ফেলবো। আমার হাতে 4 জনের জন্য 4 মিনিট ম্যাক্সিমাম সময়, ম্যাক্সিমাম বললেও বেশি বলা হবে। সো কে শুরু করবেন? মুরব্বী মানে না, উনি গান তো, উনি তো গান গাইবেন পরে সেই কি গান গাবে? ও মানে গানটা কি সবচেয়ে লাস্টে যাবে এরকম কিছু? হ্যাঁ, একটু থাকুক, গানটা শুনুন। তাহলে আমরা ক্রস উনি তো করি, পেশাদার। ভাবিকে দিয়ে শুরু করি, লেডিস ফার্স্ট এমনিও আছে। ওকে, ঠিক আছে, আপনি শুরু করেন, কয়েকটা লাইন, খুব বেশি না, তারপরে আপনি, তারপরে মনে করে দিলাম তো। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। আমি আসলে তো 2-4 লাইন হ্যাঁ, শোনালেই হবে, খুব বেশি না। বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন কবিতা আবৃত্তি করতাম। এরপরে এই যে বললাম না, এই 42 বছর কিন্তু আর ও পাতা বন্ধ হয়ে শুধু আমার গেছে। আগের এর অনুষ্ঠানে আগে যখন অনুষ্ঠানে এসেছিলেন যখন তখন এসেছিলাম করেছিলেন। তখনও ওর রিকোয়েস্টে, এখনো ভেবেছি আমি এটা বরং একটা বের আপনাদের করি। একই ইউনিভার্সিটি তো? হ্যাঁ, জি। আমরা একই ইউনিভার্সিটিতে, কিন্তু জাহাঙ্গীরনগর। আপনি তখনও যেতেন আমাদের ইউনিভার্সিটিতে, হ্যাঁ, ওই যে সেই সেই টানে। একটু দেখি। ততক্ষণে কবিতা হয়ে যাক। স্যার আমি আপনি আমরা লয়ারের কাছ থেকে একটা, এই ফাঁকে হ্যাঁ, সময় নষ্ট হ্যাঁ। না করি, আপনি কোর্টের একটা কোনো মজার গল্প just দর্শকদের কিছু না হলে একটা আইনের ধারা বলুন। ছোট্ট আইলেন ধারা বলতে 30 সেকেন্ড 45 সেকেন্ড। 30 সেকেন্ডসে এতটুকুই বলবো, প্রথম জীবনে অনেক মেজাজ খারাপ হতো যখন পিওরলি আমি নারী আইনজীবী বলে আমাকে আন্ডার এস্টিমেট করতো। বাট ওখানে একটা মজার ঘটনা আছে যে একটা বড় মামলা করছিলাম একদম প্রথম দিকে, সো আমি বেশ ইয়াংই ছিলাম তখন। তো আমার প্রতিপক্ষ একজন স্ট্যাবলিশড পুরুষ আইনজীবী ছিলেন। সো সে যখন কোর্টে ঢুকে দেখে যে বাচ্চা একটা মেয়ে এরকম করে ফাইল ঘাটাঘাটি করছে, হয়তো একটু নার্ভাস লাগছে, সে দেখে মানে একটা অট্ট হাসি দিয়ে, কি খুব পড়াশোনা হচ্ছে না, এরকম করে করলো। তো আমার মেজাজটা একটু খারাপ হলো, কারণ আমি বুঝতে পারলাম যে সে একটু রিঅ্যাশোর্ড হয়েছে যে আচ্ছা আমাকে তো ডেমলিশ করা কোনো ব্যাপারই হবে না। তো ইভেন্চুয়ালি গিয়ে সেই মামলাটা জিতেছি, মানে তাকে হারানো হয়েছে। সো আমার জন্য একটা বড় অর্জন ছিল। আর আরেকটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে আন্ডার এস্টিমেট যদি কেউ আমাকে করে, বিশেষ করে আমার প্রতিপক্ষ যদি হয়, এটা তো একটা বিশাল বড়, কি বলবো, মানে লেভারেজ। মানে সে আন্ডার এস্টিমেট করবে, বা তার অর্থই হচ্ছে যে সে প্রিপেয়ার্ড হবে না, তার গার্ডস উইল বি ডাউন। সো তখন তাকে হারানো আরো ইজিয়ার হয়ে যাবে। সো এরপরে আর খেপতাম না, কেউ আন্ডার এস্টিমেট করলে ভালোই লাগে। এটা অনেকের জন্য একটা বড় লেসন। আপনি আচ্ছা, আমি হচ্ছে যেটা আমরা আগেও আমি একটু রবীন্দ্র ভক্ত ছিলাম, তো রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম আমি তাকে উদ্দেশ্য করেই কিন্তু অল্প একটু পড়ি, দেখি হয় কিনা। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুবতারকারো বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। জীবন সার্থক। আপনি আমি again মানে ছোট কোনো কবিতা খুঁজে পাচ্ছিলাম না, সো লম্বা একটা কবিতার অল্প একটু অংশ পড়ি। এটা রচিত হয়েছিল 10 বছর আগে, 10 years ago, 2016 সালে। 10 বছর আগে? 10 বছর। উনি তখনও ছিলেন না আপনার সঙ্গে? কবিতার নাম সংসার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কবিতার নামই সংসার। আমি এটা অনেক লম্বা, না না, অল্প একটু বলবো। অল্প একটু শোনা। সংসার। ভেবেছিলাম কবে পথে দেখা হবে, যাত্রা শুরুতে না করি বিলম্ব, বয়স তো ছোট, পা ফসকাবেই বা কত, চলন শুধরে যাবে নিশ্চয়ই অবিলম্বে। নয়নে ভরা স্বপ্ন, মস্তিষ্কটা অনেকটাই শূন্য, বুকে যেন রুদ্ধ বিপ্লব আর সয় না,
সামনে না দেখে ছুটি, নাই বাধা কোনো খুঁটি, থেমে যাবার কারণ কোনো পাই না। ঝড়ো হওয়ার বেগে পুজমেঘের সাথে লেগে চরণ তলায় সারা বিশ্ব যায় লুটি, বিদ্রোহী কবিতার ছন্দে ঢোলের স্পন্দনের আনন্দে নিলাম সব ভয় বাধা থেকে ছুটি। বাহ, বাহ 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 এটা অনেক লম্বা খুব হচ্ছে, সুন্দর, হ্যাঁ। ছোট্ট একটু। মিস্টার মিনিস্টার, কি করব, খুব আপনি বিপদ। কয়েক লাইন গান আমাদের শোনাবেন। আমি একটু একটা রবীন্দ্রনাথের গান করি, আর কি করবো। হ্যাঁ, অফকোর্স। তাদের যেরকম ওই যে ছাতা নিয়ে গেল না, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই নিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। বাহ, চমৎকার চমৎকার। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রাসনাহ ইমাম, মিস্টার ববি হাজ্জাজ, মিস মাইনুন নাহার টফি এবং মিস্টার আলী নওয়াজ মোহাম্মদ খুয়াম এদের এই আনন্দে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, দুজন প্রতিমন্ত্রী সরকার এবং তাদের সহধর্মীরা কথা বলছিলেন। এক দম্পতির বয়স 42, আরেক দম্পতির বয়স 20। আমরা তাদের জন্য শুভকামনা করি এবং এই সম্পর্ক টিকিয়ে রাখাটা আর যে রসায়ন সেগুলো দুপ্রান্ত থেকে তারা বলবার চেষ্টা করলেন এবং সেখান থেকে আমি বিশ্বাস করি যে আমাদেরও যারা দেখছেন তাদের শেখার অনেক কিছু আছে। দর্শক, আপনাদের সবার জন্য শুভকামনা। ঈদ মোবারক।